is a stranger than fiction. সত্য এমন এক জিনিস যা কল্পনাকেও হার মানায়। আমাদের জীবনে বিভিন্ন সময়ে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কখনো খুঁজে পাই না, যার ব্যাখ্যা বিজ্ঞান কখনো দিতে পারেনি। এমনই অব্যাখ্যায়িত বিষয় নিয়ে প্রতি শনিবার রাতের রেডিও আমারের আয়োজন দ্য হরর সেগমেন্ট, দ্য আনবিলিভেবল ট্রুথ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ হরর। যথারীতি আজকেও আমার হাতে একটা চিঠি রয়েছে, আর এই চিঠিটি পাঠিয়েছে আমাদের এক বন্ধু ফাতেমাতুজ্জাহান অবন্তিকা। অবন্তিকার চিঠি থেকেই খানিকটা পড়া যাক। চিঠির প্রথমেই অবন্তিকা লিখেছে, দাদা আমার সালাম নিও। তোমাদের এই প্রোগ্রামটা আমার প্রচন্ড পছন্দের। বলি বলি করেও একটা কথা এত দিন বলতে পারিনি, সাহস জোগাড় করতে পারিনি। ফাইনালি আজকে কিভাবে যেন চিঠিটা লিখেই ফেললাম। আমার নাম ফাতেমাতুজ্জাহান অবন্তিকা। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। সঙ্গত কারণেই ইউনিভার্সিটির নামটা গোপন রাখা হচ্ছে। আমি যে ঘটনাটি শোনাতে যাচ্ছি তা ঘটেছে আজ থেকে বহু বছর আগে। তখন আমার বয়স মাত্র 12 বছর। আমরা থাকতাম নোয়াখালীর মাঝদিতে। মূলত সেটাই আমার দাদাবাড়ি এবং সেখানেই আমার বেড়ে ওঠা। ছোটবেলা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন আমার মার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। আর তারপর থেকেই বলা চলে আমার জীবনই বদলে গেছে। তাই বলতে গেলে বলতে হয়, এই পৃথিবীতে জন্ম নেয়ার আগেই আমার জীবনটা কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছিল। তার আগে জানিয়ে নেওয়া দরকার, আমাদের গ্রামটা ছিল অপূর্ব সুন্দর একটা গ্রাম। চারপাশ সবুজ আর সবুজ, সহজ সরল মানুষে ভরপুর। একেবারে অজ পাড়াগা বলতে যা বোঝায়, নোয়াখালীর মাঝদির আমাদের সেই গ্রামটা ছিল ঠিক সেই রকম, একেবারে অজ পাড়াগা। আমরা যখন অনেক ছোট তখন দেখেছি বিদ্যুতের ছিটে ফোঁটাও ছিল না সে গ্রামে। ঠিক সন্ধ্যার পরপরই যে যার ঘরে ঢুকে খিল লাগিয়ে বসে পড়ত বাড়িতে। 7টা-8টা বাজা মানেই হচ্ছে গভীর অন্ধকার, গভীর রাত। আমি যখন আমার মায়ের গর্ভে, সেই দিন ছিল শনিবার। যথারীতি পানি আনার জন্য ঠিক সন্ধ্যা 7টার সময় আমার মা বের হয় ঘর থেকে। যদিও ওই অবস্থায় তার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কিন্তু আশেপাশে কেউ না থাকার কারণে মাকেই বের হতে হয় পানি নেয়ার জন্য। আমাদের যে কল ছিল সেই কলটা ছিল ঘর থেকে বেশ খানিকটা দূরে। বাড়ির একেবারে এক প্রান্তে ছিল কল। কলের পাশেই ছিল একটা ইন্দিরা, যাকে বলা হয় কুয়া। গ্রীষ্মকালে সেই কুয়ার পানি এতটাই নিচে থাকত যে সেখান থেকে পানি তোলা খুব মুশকিল। তাছাড়া মার শরীর অসুস্থ থাকার কারণে কল থেকেই পানি আনতে যায়। আর কলটা ছিল একটা বিশাল হিজল গাছের নিচে। মা যখন পানি ভরছিল তখন গুটগুটে অন্ধকার চারপাশে। হঠাৎ করেই কি হলো,
মার কাছে মনে হলো কে যেন একজন ফিক ফিক করে হাসছে হিজল গাছের গোড়ায় বসে। গভীর কালো অন্ধকারে সেই হাসি মার শরীরের রক্ত যেন হিম করে দিল। কিছু বুঝে ওঠার আগেই মা হঠাৎ করে তাকালেন ঠিক হিজল গাছটার গোড়ায়। খুব অদ্ভুত অবাক হয়ে মা লক্ষ্য করলেন ছোট্ট একটা শিশু অদ্ভুতভাবে হাসছে মার দিকে তাকিয়ে। মা ভেবেছিলেন হয়তো পাড়ারই কারো ছেলে হবে, কিন্তু এই সময়ে এই জায়গাতে কোথা থেকে আসলো এই শিশু? মা ডাকলেন, এই ছেলে, এই ছেলে, কোথায় বাড়ি তোমার? কিন্তু ছেলেটা কোনো কথাই বলল না। মা আবারও ডাকলেন, এই ছেলে, কোন বাড়িতে থাকো? তখনও ছেলেটা কোনো কথা বলল না। এরপর হঠাৎ করেই ছেলেটা এক ভয়াল দর্শন রূপ ধারণ করল, যা দেখে মা জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর মাকে বাড়ির লোকজন কিছুক্ষণ পর খুঁজে না পেয়ে সেই কলপারে অচেতন অবস্থায় খুঁজে পান। মূলত এটাই ছিল আমার জন্মের আগের ঘটনা। এরপর আমার জন্মের পর শুনেছি আমি নাকি সবসময় উপরের দিকে তাকিয়ে থাকতাম, নিচে কখনোই তাকাতাম না। সবাই বলতো টেরায় ধরেছে। অনেক তাবিজ, কবচ, কবিরাজ দেখানো হয়েছিল আমাকে। ছোটবেলা থেকেই আমার গলায় গন্ডাখানেক তাবিজ ঝুলত। আমার এক চাচা অনেক দূর থেকে কোনো একজন বড় কবিরাজের তাবিজ এনে দিয়েছিলেন। বলেছিলেন আর যাই হোক, এটা যেন না খুলি গলা থেকে। এভাবেই কেটে যাচ্ছিল দিন। বাবা ঢাকায় চাকরি করেন, প্রতি মাসে একবার দুবার যান বাড়িতে। বাকি সময়টা আমি আর আমার মা। সেদিন ছিল ঘন অমাবস্যা। আমার এখনো পরিষ্কার মনে আছে, সেই দিনটাও ছিল শনিবার। স্কুল শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের তখন প্রায় বিকেল হয়ে গেছে। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসেছি। হঠাৎ করেই মা এসে বলল, চল তোর মাথায় তেল দিয়ে দিই। আমিও রাজি। মা যখন তেল দিতে গেলেন, হঠাৎ করেই মা বললেন, কিরে অবন্তী, তোর গলায় না একটা তাবিজ ছিল? আমি বললাম, কই, সবগুলি তো আছে। মা বলল, না, বড় তাবিজটা কই? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম বড় তাবিজটা আমার গলায় নেই, হয়তো কোথাও খুলে পড়ে গেছে। মা আমার কথায় ভীষণ রাগ করলেন, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এত বছর আমার সাথে আর কিছুই হয়নি, তাই এক প্রকার উড়িয়েই দিয়েছিলাম। রাত ঠিক 12টা কি 1টার মতো হবে। বাবা না আসলে আমি মূলত মার ঘরেই ঘুমাই, কিন্তু সেদিন কি মনে করেই আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম। This track was downloaded from FusionBD.com. ঘুটঘুটে মিশমিশে কালো অন্ধকার রাতে হঠাৎ করে আমার মনে হলো কলপারে কে যেন জোরে জোরে কল চাপছে। আমি ভাবলাম, এত রাতে কে কল চাপে?
আওয়াজটা এত জোরে আসছিল যে আমার ঘুমই ভেঙে গিয়েছিল তখন। আমি ভাবলাম মা নয় তো। একবার ভাবলাম দেখি, মাকে ডাকি। পরে আবার ভাবলাম না, হয়তো পাশের বাড়ির কেউ হতে পারে। কিন্তু আওয়াজটা কেন জানি থামছেই না। এতক্ষণ ধরে কল চেপেই যাচ্ছে। কে চেপে যাচ্ছে? হঠাৎ করেই শব্দটা একেবারে মিলিয়ে গেল। আমি কান খাড়া করে রাখলাম। মনে হচ্ছিল আমার জানালার পাশে কে যেন এসে দাঁড়িয়েছে। আমি পরিষ্কার তার অস্তিত্ব অনুভব করছিলাম। খানিক বাদেই মনে হলো কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ঠিক আমার জানালার পাশে দাঁড়িয়ে। একবার ভাবলাম মা নয় তো, কিন্তু না, গলাটা কেমন যেন অপরিচিত লাগছিল। কান্নার শব্দ আস্তে আস্তে বাড়তে লাগলো। ভয়ে আমার রক্ত তখন হিম শীতল হয়ে গেছে। কে কাঁদছে জানালার পাশে দাঁড়িয়ে? একবার ভাবলাম জোরে চিৎকার করে মাকে ডাকি, কিন্তু এতটাই ভয় পেয়েছিলাম যে মাকে ডাকার আর সাহস হল না। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দটা থেমে গেল, একেবারে মিলিয়ে গেল। এমন করেই কখন যেন রাত শেষ হয়ে গেল। শুনলাম দূরে কোথায় যেন আজানের শব্দ শোনা যাচ্ছে। কোনো কান্নার শব্দ নেই, কল চাপার শব্দ নেই। সকালে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলাম। মাকে কিছুই বলিনি। স্কুল থেকে আবারও যথারীতি ফিরে সন্ধ্যায় মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে পানি ভরেছিলে? মা বলল, কই না তো। আমি বললাম, না, কে যেন সারা রাত কল চাপলো, আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো। কথাটা শুনে মার মুখ কেমন যেন রক্তবর্ণ হয়ে গেল। তিনি থায় তাকিয়ে থাকলেন আমার দিকে। বললেন, আজ রাতে তুই আমার সাথেই ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে। রাতে যখন আমি খাওয়া দাওয়া করছি ঠিক তখনই হঠাৎ করে বাবা যেন কোথা থেকে আসলেন। যদিও বাবার আসার কথা না, বললেন ঢাকায় কি গন্ডগোল হয়েছে, অফিস বন্ধ থাকবেন, তাই চলে আসছেন। মনে হলো আমি যেন ধরে প্রাণ ফিরে পেয়েছি। যাক, বাবা চলে এসছে। বাবা যেহেতু আসছে, অজ্ঞতাই আমাকে আমার রুমেই ঘুমোতে হবে রাতে। কিন্তু চিন্তা করে আবারও ভয় লেগে উঠল, কিছু হবে না তো। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই রাতে আবার সেই কান্নার শব্দ, ঠিক আমার জানালার পেছনে। কে যেন কাঁদছে। আমি আস্তে করে বললাম, কে কাঁদে? কে? তো কোনো শব্দ নেই। মনে হচ্ছিল যে মানুষটি কাঁদছে, তার বুঝি অনেক কষ্ট। পরক্ষণেই আমার পুরো ঘরটা কেমন এক বোটকা গন্ধে ভরে গেল। মনে হলো কি যেন একটা আমার ঘরে এই মাত্র ঢুকেছে। গন্ধটা এমন তীব্র ছিল যে মনে হচ্ছিল আমার নাড়ি ভুঁড়ি সব মুখ দিয়ে বের হয়ে যাবে বমির সাথে। আস্তে আস্তে একটা ভয় আমাকে এসে ঘিরে ধরল। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা হতে চলেছে, যা হয়তো খুব খারাপ।
কিছু একটা হতে চলেছে যা খুব ভয়ঙ্কর। কান্নার শব্দটা কেমন আস্তে আস্তে আবারও মিলিয়ে গেল, কিন্তু গন্ধটা আস্তে আস্তে বাড়তে লাগলো। মনে হচ্ছিল আমার খাটের নিচে কিছু একটা খুব দ্রুত এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে। ভয়ে তখন আমার রক্ত পুরো হিম শীতল হয়ে গেছে। যদিও গ্রীষ্মকাল ছিল, কিন্তু শীতে মনে হচ্ছিল আমার সবগুলি পশম তখন দাঁড়িয়ে গেছে। আমি কাঁথাটা ভালো করে গায়ে জড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম কি ঘটে চলেছে তার শেষ দেখার জন্য। বেশ কয়েকবার চিৎকার করে মাকে ডাকতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে তখন আর কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করে লক্ষ্য করলাম খুব শীতল কিছু একটা আস্তে করে আমার পায়ে এসে লাগলো। মনে হচ্ছিল যেন বরফের তৈরি কোনো হাত আস্তে করে আমার পায়ের উপর চেপে বসল। হাতটা এতটাই শীতল ছিল, ঠিক যেন মনে হচ্ছিল কোনো মৃত মানুষের হাত। আমি আর সহ্য করতে পারছিলাম না। গন্ধটা এতই তীব্র হচ্ছিল, আস্তে আস্তে হাতটা শক্ত হয়ে চেপে বসতে লাগলো আমার পায়ের উপর। মনে হচ্ছিল আমাকে টেনে হিচড়ে নামিয়ে যেতে চাইবে খাটের নিচে। আমি জোরে চিৎকার করলাম মা বলে, কিন্তু আমার গলা দিয়ে একটি শব্দ বের হলো না। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। হঠাৎ করেই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আমার বাবার কোলে। পুরো বাড়ি ভর্তি মানুষ, যদিও রাত তখন অনেক, প্রায় 3টা বা 3:30টার মতো বাজে। পরে শুনেছি আমার গোঙানির মতো শব্দ শুনে মা প্রথমে উঠে আসে, তারপর উঠে আসেন বাবা। যদিও পুরো ঘরে তারা কিছুই খুঁজে পাননি, কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করেন আমার বাঁ পায়ের উপরে 5টি বড় বড় আঙুলের দাগ। এমন ভাবে বসেছিল যে সে দাগ প্রায় 1 সপ্তাহের মতো স্থায়ী ছিল। আমার পায়ে সেই জায়গা লাল হয়ে পড়ে কালচে হয়ে যায়। তারপরই বাবা আমাদেরকে নিয়ে নোয়াখালী চলে আসেন। সেখানে আমার মামাদের বাড়ি ছিল। সেখান থেকেই ঠিক 2 মাস পর বাবা আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন। আজ অবধি আর মাঝদি কখনো যাওয়া হয়নি। যদিও বাবা প্রায়ই যান ছুটিতে, কিন্তু আমাকে কখনোই নেওয়া হয়নি। আমিও সাহস করে বাবাকে জিজ্ঞেস করিনি কেন আমাকে নেওয়া হয়নি। যদিও মার কাছে এবং চাচাদের কাছে শুনেছিলাম আমার উপর নাকি কিসের আসর ছিল, কিন্তু কি সেই আসর এবং কি বা সেই জিনিস তা আজও তারা আমাকে বলেনি। আজও আমি একা ঘুমাই না, যদিও এখন অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমার সাথে আমাদের বাসায় যে মেড সার্ভেন্টটা আছে ও ঘুমায়। কারণ একা ঘুমোলে আজও আমি স্বপ্নে দেখি অথবা বাস্তবে সেই হিম শীতল মৃত মানুষের হাত চেপে বসেছে কখনো আমার গলায়, কখনো আমার পায়ে। এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। এর ব্যাখ্যা আজও আমাকে কেউ দিতে পারেনি। The truth is stranger than fiction. The truth is stranger than fiction. আজকে যে ঘটনাটি আমি আপনাদের বলে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি বলেছিল আমার খুব কাছের একটা বন্ধু। এটা কোনো লিখে পাঠানো ঘটনা নয়, তার মুখ থেকে সরাসরি শোনা একটি ঘটনা। বন্ধুটির নাম রায়হান। আর এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 14 বছর আগে। আমার এই বন্ধুটি
তার গ্রামের বাড়ি অনেক দূরে, ঢাকা থেকে বলা যায় বহু দূরে। একেবারে লালমনিরহাট ভারতীয় সীমান্তবর্তী একটি গ্রামে তার জন্ম। তার পৈতৃক ভিটাও সেখানেই। লালমনিরহাটের সেই গ্রামটির নাম এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না, তবে সেই গ্রামটির যে বর্ণনাও দিয়েছিল তাতে বোঝা যায় একেবারে অজপাড়া গা বলতে যা বোঝায়, লালমনিরহাট ছিল এক্স্যাক্টলি তাই। ছোটবেলায় আমার সেই বন্ধুটির সেখানেই বেড়ে ওঠা। রায়হানদের বাড়ি থেকে ঠিক পশ্চিম দিকে ছিল বিশাল বড় একটা শ্মশান। আশেপাশের 10 গ্রামের যত মরা ছিল সেই শ্মশানেই পোড়ানো হতো। সন্ধ্যের পরে সে পথ দিয়ে কখনো কেউ যাতায়াত করত না। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা প্রচলিত ছিল সেই শ্মশানকে ঘিরে। রায়হান তখন 5ম শ্রেণীর স্টুডেন্ট। স্কুলের পুজোর ছুটিতে সবাই তখন আত্মহারা। চিতা পোড়ানোর সেই শ্মশানটি এত বড় ছিল যে তা বিশাল একটা ময়দানের মতো ছিল। আর ওই পুরো গ্রামে রায়হান সহ মুসলিম পরিবার ছিল মাত্র হাতে গোনা। মূলত পুরো অঞ্চলটাই ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। বাড়ি থেকে কড়া নির্দেশ ছিল কোনোভাবেই যেন চিতাখোলায় না যাওয়া হয়। স্কুল শেষ করে সবাই যে যার মতো বাড়ি ফিরে আসত, আবার গায়ের পথ ধরে চলে যেত স্কুলে। এভাবেই কাটছিল রায়হানদের দিন। সেবার হঠাৎ করেই পুজোর ঠিক আগে আগে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, যার ফলে ছোট ছোট নালাগুলিও ভরাট হয়ে টয়টম্বুর করছিল পানিতে। সেদিন স্কুল থেকে ফিরে খেলার কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না রায়হানরা। বাধ্য হয়েই একসময় বিপুল নামের একটি বন্ধু বলল, চল চিতাখোলায় যাই, পুরোটাই খালি আছে, আমরা একপাশে খেলব। প্রথম দিকে যদিও রায়হানের মনে সায় দেয়নি যাওয়ার জন্য, কিন্তু পরক্ষণে অন্যমনস্ক হয়ে বলল, চল যাই। আর ঘটনার শুরু এখান থেকেই। দুপুর তখন ঠিক 1টা কি 2টোর মতো বাজে। রায়হান, বিপুল সহ প্রায় 4-5 জন বন্ধু মিলে ওরা চলে গেল সেই চিতাখোলার মাঠে ফুটবল খেলতে। খেলাটাও চলছিল বেশ, করকরে রোদ, চমৎকারভাবেই খেলছিল। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন এক টুকরো মেঘ এসে একেবারে সূর্যের মুখের উপর এমনভাবে জেঁকে বসল, যেন মনে হচ্ছিল কোনোভাবেই সূর্য মেঘটাকে সরাতে পারছে না তার মুখ থেকে। কেমন একটা আবছা আবেশ চারপাশে ভর করল। হঠাৎ করেই পূর্ব দিক ঘন কালো হয়ে বাতাস বইতে শুরু করল। অবস্থাটা দেখে কেমন যেন রায়হানের মন বিষণ্ণ হয়ে গেল। যা, আজকে বুঝি আর খেলাই হলো না। এমন সময় হঠাৎ করেই বিপুল খুব প্রচন্ড জোরে আঘাত করে বলের উপরে। বলটা গড়াতে 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 গিয়ে ঠিক শ্মশানের এক প্রান্তে থেমে যায়, যেই প্রান্তে গত 3 দিন আগেই একটি মরা পোড়ানো হয়েছিল। এখনো কাঠকয়লাগুলি দুক দুক করে জ্বলছিল, খানিকটা ধোঁয়াও উঠছিল। রায়হান বলল, হায় হায়, কি করলি? বলটা তো গলে যাবে,
বলেই সে দৌড়ে চলে গেল বলটাকে আনার জন্য। যখন রায়হান খুব কাছাকাছি সেই চিতার, হঠাৎ করে ওর পায়ে মনে হলো কেমন যেন একটা কাটার আঘাত পেয়েছে। ভালো করে তাকিয়ে দেখলো পায়ের একটা অংশ বেশ খানিকটা কেটে গেছে, লাল টকটকে রক্ত টুপ টুপ করে পড়ছে। পা থেকে যখন সে কাঁটাটা সরাতে গেল, লক্ষ্য করল এটা তো কোনো কাঁটা নয়, কোনো একটা মানুষের হাড়ের একটা ছোট টুকরো পড়ে আছে, সেখানে লেগেই ওর পাটা কেটে গেছে। পকেটের রুমাল দিয়ে পাটাকে বেঁধে খোরাতে খোরাতেই রায়হান চলে আসে। সেই দিন আর খেলা হয় না, কারণ একটু পরেই ঝুম বৃষ্টি নামে। এমন বৃষ্টি যেন চারপাশ ধুধু সাদা হয়ে গেছে। বাড়ি ফিরে রায়হানের মনটা খুব বিষণ্ণ হয়ে গেল। কাউকে কিছু বলেওনি, পাছে এটা দেখে মা বাবা আবার বকাবকি না শুরু করে দেয়। হঠাৎ করেই গা গরম করে রায়হানের জ্বর আসলো। সন্ধ্যা গড়িয়ে তখন প্রায় রাত হয়ে গেছে। আগেই বলেছিলাম সেই গ্রামটা ছিল অজপাড়াগা। This track was downloaded from FusionBD.com. যাতায়াত ব্যবস্থা ছিল খুবই খারাপ। বিদ্যুৎ এখনো হয়তো পৌঁছায়নি সেই গ্রামে। সন্ধ্যের পরই পুরো গ্রাম কেমন চুপচাপ হয়ে যায়। আর সেই দিনটা ছিল আরো ভয়ঙ্কর। সন্ধ্যার পরেই বিভিন্ন জায়গা থেকে সমস্বরে বেজে উঠল একটি শব্দ, শঙ্খের শব্দ। ঘরে ঘরে তখন পুজো দেয়া হচ্ছে। কু করে শব্দ চারপাশ থেকে ভেসে আসছে, কোথাও কোথাও উলুধ্বনি। যদিও এই সবের মাঝখান দিয়ে রায়হান বড় হয়েছে, কিন্তু আজ কেমন যেন ভয় ভয় করছিল তার। রাত তখন প্রায় আনুমানিক 12টা বাজে। ঠিক এখন যেমন 12টার একটু বেশি, সেদিনও এমন বাজে। নিকষ কালো রাতে কোথায় যেন একটা হুতুম পেঁচা ডেকে উঠল, হঠাৎ করেই মনে হলো বিপুল এসে রায়হানকে ডাকছে। রায়হান, এই রায়হান, রায়হান শোন। রায়হান ভালো করে কান খাড়া করল। হ্যাঁ, বিপুলের গলাই তো। রায়হান বলল, কিরে এত রাতে? কোনো শব্দ নেই। রায়হান আবার ডাকল, বিপুল, বিপুল এসেছিস? তখনও কোনো শব্দ নেই। কি যেন মনে করে এই রায়হান ঘর থেকে বের হতে যাবে, ঠিক এমন সময় তার সামনে এসে তার বাবা দাঁড়ায়। কিরে রায়হান, এত রাতে বাইরে বের হবি? হঠাৎ করেই মনে হলো সে যেন সম্বিত ফিরে পেল। বলল, না, বিপুল ডাকছিল আমাকে। বাবা বলল, কই, আমরা তো কেউ শুনিনি। তুই হয়তো স্বপ্ন দেখছিলি, যা ঘুমা। কেমন একটা ঘোরের মধ্যে রায়হান আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ল। শোয়ার সঙ্গে সঙ্গে গভীর একটা ঘুমে অচেতন হয়ে গেল রায়হান। গভীর ঘুমের মধ্যেই রায়হান দেখতে পেল চিতাখোলার ঠিক মাঝখানে বিপুল দাঁড়িয়ে আছে। চারপাশে কেমন ভয়ঙ্কর সব প্রাণী বিপুলকে খামছে দেওয়ার চেষ্টা করছে। ভয়ার্ত বিপুল ফ্যাল ফ্যাল করে রায়হানের দিকে তাকিয়ে আছে আর বলছে, রায়হান, রায়হান আমাকে বাঁচা, রায়হান আমাকে বাঁচা, রায়হান দরজাটা খোল, দরজাটা খোল রায়হান। হঠাৎ করেই রায়হানের ঘুম আবার ভেঙে গেল। রায়হান এবার পরিষ্কার শুনতে পেল বিপুল কাঁদছে দরজার বাইরে দাঁড়িয়ে আর বলছে, রায়হান, রায়হান দরজাটা খোল, রায়হান আমাকে ভেতরে আসতে দে, রায়হান, রায়হান দরজাটা খোল, আমাকে ভেতরে আসতে দে। কোনো কিছু না বুঝেই বিপুল এবার উঠে বসে বিছানার উপরে। দরজা খুলে বিপুল বাইরে তাকায়।
কোথায় বিপুল? রায়হান ভালো করে তাকাতে থাকে। বিপুল, বিপুল, আমাকে শুনতে পাচ্ছিস? কোথায় তুই? পরক্ষণে রায়হান দেখে বিপুল বেশ খানিকটা দূরে একটা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে আছে। রায়হান বলল, কিরে, আয় ভিতরে, আয় ভিতরে আয়। বিপুল এক পাও নড়ছে না। রায়হান আবার বলল, কিরে, আসবি না? কিছু না বলেই বিপুল হঠাৎ করে ঘুরে গেল। এবার বিপুল হাঁটতে শুরু করেছে। আর কোনো কিছু না বুঝেও রায়হান তার পিছনে পিছনে হাঁটতে লাগল। আস্তে আস্তে বিপুল গ্রামের সেই পথ ধরে পার হলো ছোট সেই ডোবাগুলো। রায়হানও সম্মোহিতের মতো আস্তে আস্তে হাঁটছে তার পিছনে। খানিক বাদে বাদে ডাকছে, বিপুল, বিপুল, দাঁড়া, শোন আমার কথা। একটা সময় বিপুল এসে দাঁড়ায় সেই চিতাখোলার সামনে। তখন চারপাশে হু হু করে বাতাস বইছে। ছোট একটা চাঁদ আকাশে কোনোভাবে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ক্ষণে ক্ষণে নিকষ কালো মেঘগুলো সেই চাঁদটাকে ঢেকে দিচ্ছে। চারপাশে এমন অন্ধকারে নিমজ্জিত, তখন নিজের শরীরও দেখা যায় না। হঠাৎ করে রায়হান যেন সম্বিত ফিরে পেল, আর মনে হল, আমি এখানে কেন? কোথায় আমি? চারপাশে কোথাও নেই, কেউ নেই, বিপুলের কোনো চিহ্ন মাত্র নেই। রায়হান তখন দাঁড়িয়ে আছে ঠিক সেই চিতাটার সামনে, যেখানে বিকেলবেলা সে বল নিতে এসেছিল। কেমন যেন ভ্যাবাচেকার মতো খেয়ে রায়হান ঠায় দাঁড়িয়ে রইল। সেখান থেকে এক পা নড়ার মতো শক্তি যেন তার গায়ে নেই। হঠাৎ করে আকাশে আবারও সেই এক টুকরো চাঁদ জেগে উঠল। চাঁদটা যেন চাইছে সর্বশক্তি দিয়ে তার আলো ছড়িয়ে দিতে, যেন চাইছিল রায়হান জেনে যাক সে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, যেন রায়হান বুঝতে পারে সে যে জায়গাতে আছে এই জায়গাটা জীবিত কোনো সুস্থ মানুষের জন্য নয়। হঠাৎ করে চাঁদের আলোয় রায়হান দেখতে পেল সাদা শাড়ি পরা একটা মেয়ে ঠিক তার থেকে 10-15 হাত দূরে দাঁড়িয়ে আছে। এলোমেলো চুল বাতাসে অস্থিরভাবে উড়ছে। লাল টকটকে তার চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হানের দিকে। ভয়ে তখন রায়হানের রক্ত পানি হয়ে গেছে। হঠাৎ করে মেয়েটা দিকবিদিক শূন্য হয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই মুহূর্তে রায়হান কি করবে কিছুই বুঝতে পারছিল না। চাঁদের আলো পড়তেই রায়হান লক্ষ্য করল কেমন যেন অন্ধকারে মিলিয়ে গেল সেই মূর্তিটা। পরক্ষণে এক টুকরো মেঘ আবারও ঢেকে দিল চাঁদের মুখটা। আবারও আবছা আলোয় রায়হান দেখল সেই নারী মূর্তিটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। রায়হান গলা ঝেড়ে চিৎকার করতে চাইল বাবা বলে, কিন্তু কোনো শব্দ বের হল না। রায়হান আবারও চিৎকার করতে চাইল, কিন্তু হাসির শব্দ চারপাশ তখন প্রকম্পিত। সে জায়গা থেকে ছুটে চলে আসতে চাইছিল, কিন্তু পারছিল না। হঠাৎ করেই
শীতল একটা হাত এসে রায়হানের ঘাড়ে খামছে ধরল। এভাবে রায়হান কতক্ষণ অচেতন ছিল তা রায়হান সেদিনও ঠিক করে বলতে পারেনি। কিন্তু সেই হাতটা তার বাবার ছিল। তার বাবাও সেদিন রাতে হঠাৎ করে কি মনে করে উঠে রায়হানের ঘরে গিয়ে তাকে না পেয়ে পেছন পেছন ছুটতে থাকে এবং একটা সময় রায়হানকে প্রায় অচেতন অবস্থায় সেই চিতার কাছেই পায়। ভাগ্যক্রমে সেদিন বেঁচে গিয়েছিল রায়হান, কিন্তু কি অপেক্ষা করছিল তার জন্য তা সে আজও জানে না। তার বেশ কিছুদিন পর পর্যন্ত এই একই অবস্থা হতো। প্রতি রাতে কেউ না কেউ আসত রায়হানকে ডেকে নেয়ার জন্য। মাঝে মাঝে রায়হান ঘর থেকে বেরও হয়ে যেত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রায়হানের বাবা তাকে পাঠিয়ে দেয় ঢাকার গাজীপুরে তার এক চাচার কাছে। সেইখান থেকেই মূলত রায়হান বড় হয়েছে এবং ঢাকায় আসার পর দু একবার রাতের বেলা রায়হানকে কেউ না কেউ ডেকেছে, তার বেশি আর কিছুই হয়নি। যদিও রায়হান একা কখনোই ঘুমায়নি, আজও না। এখানে থেকেই রায়হান বড় হয়েছে, এখানে থেকেই সে তার পড়াশোনা কমপ্লিট করেছে। কিন্তু আজও রায়হান যখন একা ঘুমায় সে পরিষ্কার শুনতে পায় তার খুব কাছের কোনো মানুষ, খুব প্রিয় কোনো মানুষ খুব করুণ ভাবে তাকে ডাকছে, রায়হান, রায়হান দরজাটা খোল, বড় বিপদে আছি রায়হান, দরজাটা খোল। কিন্তু এখন রায়হান জেনে গেছে, আর যদি কখনো সে দরজা খুলেছে তাহলে সেদিনই হয়তো তার শেষ দিন হবে, সেদিনই হয়তো সেই নিশি তাকে শেষ করে দিবে। তাই হাজারো ডাকার পরও রায়হান আর দরজা খোলে না। শক্ত করে দরজা লাগিয়ে অপেক্ষা করে কখন সূর্য উঠবে, কখন ভোর হবে, কখন কখন কখন। প্রতি শনিবারের মতো আজও আমার হাতে একটা চিঠি আছে, আর এই চিঠিটা পাঠিয়েছে আমার বন্ধু রবি। ময়নার বাগ উত্তর বাড্ডা থেকে পাঠিয়েছে আমার এই বন্ধুটি। তার জীবনে ঘটে যাওয়া একটি মুহূর্তের কথা আমাদের কাছে লিখে পাঠিয়েছে। চিঠির একেবারে শেষ যে লাইনটি রয়েছে সে লাইনটি হচ্ছে, এখানে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে এটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা। খুব ছোট একটা ঘটনা, খুবই ছোট, কিন্তু ঘটনাটা বড়ই অদ্ভুত। এমন ছোট অনেক ঘটনা আপনার জীবনে প্রতি মুহূর্তে ঘটছে। বাতাস নেই চারপাশ, নিস্তব্ধ, গুমোট একটা ভাব চারপাশে। হঠাৎ করেই কি আপনার দক্ষিণের জানালার পর্দাটা একটু দুলে উঠল? কেউ কি সেখানে এসে নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে আছে? কোনো ছায়া, কোনো অশরীরী কোনো কিছু থাকতেও পারে। মানুষের জীবন হচ্ছে ঘটনাবহুল একটি জীবন। চলার পথে এমন অনেক রহস্যময়, অকল্পনীয় অনেক কিছুই ঘটে আমাদের জীবনে। আমার বন্ধু রকির জীবনেও এমনই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে, যা ভাবলে আজও গা শিউরে ওঠে।
ঘটনাটি ঘটেছিল আজ থেকে 10-12 বছর আগে। রকির চিঠি থেকেই পড়ছি। ঘটনাটি আমাদের গ্রামের। আমাদের গ্রামটা ছিল অনেক সুন্দর, কিন্তু জনবসতি অনেক কম। আমাদের বাড়ি থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি নদী ছিল। নদীর পাশ দিয়ে সরু একটি রাস্তা ছিল। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর একটি অনেক পুরনো ভিটে বাড়ি। সেই ভিটায় অনেক পুরনো একটি বট গাছ আর একটি তেঁতুল গাছ ছিল। ভিটায় কয়েকটা কবরও ছিল। লোকমুখে শোনা যেত ভিটার ওই বট গাছ ও তেঁতুল গাছে অনেক অশরীরী জিনিস রয়েছে। ওই ভিটাকে কেন্দ্র করে এই অনেকের জীবনে ঘটে গেছে অনেক ভয়ঙ্কর ও শোচনীয় ঘটনা। আমাদের বাড়ি থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে একটি হাট ছিল। ওই হাটে যেতে ভিটাটা অতিক্রম করতে হয়। ওই দিন হাটে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় সন্ধে হয়ে যায়। হাটে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং কিনে ফিরে আসতে আসতে তখন প্রায় 9টা বেজে গেছে। আমি যখন হাট থেকে বাড়ি আসছিলাম তখন আমার সাথে কেউ ছিল না, এবং ওই রাস্তা ধরে আমি আস্তে আস্তে হাঁটছিলাম। দূর দূরান্ত পর্যন্ত লোকালয়ের কোনো চিহ্ন নেই। যখন আমি ওই বাড়ির খুব কাছে কাছে চলে এসেছি, কেমন যেন একটা ভয় আস্তে আস্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণেই মনে হলো ওই ভিটার পাশ দিয়েই আমাকে যেতে হবে। আর ওই রাত ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এতই অন্ধকার যে নিজের শরীর পর্যন্ত দেখা যাচ্ছিল না। আমার হাতে কোনো টর্চও ছিল না। যখন আমি ওই ভিটার খুব কাছাকাছি চলে আসি তখন ওই জায়গাটা মনে হচ্ছিল নীরব, নিস্তব্ধ, কেমন শুনশান চারপাশ। এমনকি একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। হঠাৎ করে সেই শুনশান নীরবতায় কেমন একটা নাকি সুরে কান্না ভেসে আসলো আমার কানে। এমন শুনশান জায়গায় কে কাঁদে? অমন করে কে কাঁদে? ভয়ে আমার গলা আস্তে আস্তে শুকিয়ে আসছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম ওই জায়গাতে এমন কিছু একটা আছে যা হয়তো আমাকে লক্ষ্য করছে। আস্তে আস্তে কান্নার বেগ আরো বাড়তে লাগলো। আমি ওই জায়গাটা থেকে তাড়াতাড়ি সরে আসার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। কান্নার শব্দ আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল। আবার পরক্ষণেই কোথা থেকে যেন সেই কান্নার শব্দ ভেসে আসছিল। ভয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতে চাইলাম, কিন্তু মনে হচ্ছিল পা যেন মাটিতে পড়ে যাচ্ছে। হঠাৎ করেই আবছা আবছা অন্ধকারে আমি পরিষ্কার দেখলাম সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ ঠিক রাস্তার মাঝামাঝি পড়ে আছে।
চারপাশ থেকে লাশের পচা বোটকা গন্ধ ছড়াচ্ছিল। আমি চিৎকার দেবার চেষ্টা করছিলাম, কিন্তু এতটুকু শক্তি আমার গায়ে ছিল না। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে টর্চের আলো এসে পড়লো আমার গায়ে। আমি দেখতে পেলাম 2-3 জন লোক এদিক দিয়ে আসছে। পরক্ষণেই তাকিয়ে দেখলাম কোথায় কি, কোথাও কোনো কান্নার আওয়াজ নেই, কোনো কিছু নেই। সেই লাশটাও অদৃশ্য হয়ে গেছে। আমি দেখলাম 3 জন লোক টর্চ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। ধরে যেন প্রাণ ফিরে এলো, কারণ সেই 3 জন লোকের একজন ছিল আমার বাবা, আরেকজন আমার কাকা এবং আমার কাকাতো ভাই। আমার ছোট ভাই, চাচাতো ভাই রনি আমাকে বলল, হাট থেকে তোর আসতে দেরি হচ্ছে বলে আমরা এগিয়ে আসলাম তোকে এগিয়ে নিতে। তারপর বাড়ি ফিরে আসি, কিন্তু ওই ঘটনা আমি কাউকে বলিনি। এই ঘটনার ঠিক 2 দিন পর আমি আর আমার সেই চাচাতো ভাই রনি রাতে নদীতে মাছ ধরবো যাওয়ার পরিকল্পনা করলাম। ওই সময় নদীতে খুব কম পানি ছিল। প্রায় রাতে আলো নিয়ে আমরা মাছ ধরতে বের হতাম। কথা ছিল রাত 12টার সময় আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে রনি। আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই রনির ডাকে আমার ঘুম ভাঙল। রকি, এই রকি! ধরফর করে উঠে বসলাম আমি। মাছ ধরার টুকরি আর আলো নিয়ে বাইরে এসে দেখি রনি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। বলল, চল, মাছ ধরতে যাবি না? আমি বললাম, হ্যাঁ যাবো তো, চল। ও আমার সামনে হাঁটছিল আর আমি ওর পেছন পেছন। নদীতে এসেই দুজন পানিতে ঝাঁপিয়ে পড়লাম মাছ ধরার জন্য। সবসময় আমি বেশি মাছ ধরতাম, কিন্তু এদিন খুব অবাক হয়ে লক্ষ্য করলাম রনি প্রচুর মাছ ধরছে, কিন্তু আমার ভাগে যেন একটা মাছও জুটছে না। ধীরে ধীরে ও বেশি পানির দিকে নামতে শুরু করলো। আমাকে বলল, এই দিকে আয়, এই দিকে বেশি মাছ। আমি রনির কাছ থেকে একটু দূরেই মাছ ধরছিলাম, বলা চলে নদীর একেবারে পাড়ের কাছাকাছি। কিন্তু রনি যেখানে মাছ ধরছে সেখানের পানি অনেক গভীর। হঠাৎ করে চাঁদের আলোয় আমি খুব ভালো করে লক্ষ্য করলাম রনি অনেকটা গভীর পানির দিকে চলে গেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে হাঁটু পানিতে মাছ ধরছে। আর তখনই আমার সন্দেহ হলো, এটা কি রনি নাকি অন্য কিছু? আমি ভয়ে ভয়ে ডাক দিলাম, রনি! এরপর আমি যা দেখলাম তা আজ অবধি আমি ভুলতে পারি না। আমি ডাকার পর রনি যখন আমার দিকে মাথা ঘুরে তাকালো, আমি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাই সেই ভিটায় পড়ে থাকা লাশটি। তার গলা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা ছিল, মাথার চুলগুলো উঠে উঠে গেছে, সারা মুখে কোনো চামড়া পর্যন্ত নেই। কি যে ভয়ঙ্কর সেই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম পাড়ে উঠে আসার, কিন্তু কোনোভাবেই উঠতে পারছিলাম না। হঠাৎ করেই মনে হলো কি যেন খাবলে ধরেছিল আমার ঘাড়। আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিলাম পানির নিচে, আরো নিচে, অনেক গভীরে, অনেক গভীরে। আস্তে আস্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।
কি যেন একটা চেপে ধরেছিল আমার ঘাড়ে। আস্তে 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 এরপর আমার যখন জ্ঞান ফেরে আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি আমি একজন কবিরাজের বাড়িতে। আমার মা আমাকে কোলে নিয়ে বসে আছেন, মাথায় তখনও পানি ঢালা হচ্ছে। পরে আমার চাচাতো ভাইয়ের কাছে সব জানতে পারি। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তার 10 থেকে 15 মিনিট পরেই রনি আসে আমাকে ডাকতে। অনেক ডাকাডাকির পর যখন কোনো সাড়া শব্দ না পায় তখনও দরজায় কড়া নাড়ে। মার ঘুম ভেঙে যায়। মা বলে, কিরে তুই এখানে, রকি কই? রনি বলল, আমি তো এই মাত্রই আসলাম। মা বলল, কিন্তু ও তো খানিক আগে বের হয়ে গেছে। তখনই সন্দেহ হয় সবার। সবাই মিলে দৌড়ে বের হয় আমাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে যখন নদীর পাড়ে আসে খুব অবাক হয়ে লক্ষ্য করে সবাই নদীর প্রায় মাঝামাঝিতে আমি নাকি দাপাদাপি করছিলাম পানি থেকে ওঠার জন্য। তারপর সবাই মিলে নদীতে নেমে আমাকে তুলে নিয়ে আসে। আর এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আর কোনোদিন আমার নদীতে নামা হয়নি। আজ পর্যন্ত কোনোদিন চাঁদের আলোয় রাতে একা ঘর থেকে বেরো হওয়া হয়নি। আজ পর্যন্ত না।